আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। 15 মাসের যুদ্ধে ইসরায়েলকে তছনছ করে দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। দেশটির অর্থনীতি এখন পঙ্গু, সাধারণ মানুষের নিরাপত্তাও নেই। এই পরিস্থিতিতে দলে দলে ইসরায়েল ছাড়ছে মানুষ। রাজনৈতিক পরিস্থিতিও অস্থির, যে কোনো সময় পড়ে যেতে পারে নেতানিয়াহুর সরকার। এই অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন প্রতিরোধের ডাক দিয়েছে হামাস। মিশরের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেবার মার্কিন পরিকল্পনা জঘন্য, এটি কোনোভাবেই মানবেন না তারা। ফরাসি দৈনিক লে মন্ডে বুধবার জানিয়েছে, ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে বসতি স্থাপনকারীদের মধ্যে। নিরাপত্তাজনিত উদ্বেগ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বর্তমান প্রশাসনের প্রতি তীব্র অসন্তোষের কারণে বিপুল সংখ্যক বসতি স্থাপনকারী ইসরায়েল ছাড়ছেন। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ধর্মীয় বিভাজনও বসতি স্থাপনকারীদের মাতৃভূমি ছাড়ার অন্যতম প্রধান কারণ। দৈনিকটি বলেছে, ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নেওয়াদের মধ্যে রয়েছেন 34 বছর বয়সী রয় ছদ্মনামধারী এক সঙ্গীত শিল্পী, যার সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সস্ট্রিক স্পেনে যাবার জন্য প্রস্তুত রয়ের নাম গোপন রেখে বলেছেন, ইসরায়েলে জন্ম এবং বেড়ে ওঠার পরেও সেখানে আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তিনি। তেল আবিবে খাওয়া সারতে সারতে তিনি বলেছিলেন, যুদ্ধ চলছে, সর্বত্র ভয়। এমন একটি সময়ে ছাদ থেকে উচ্চস্বরে গান গাইতে আমাদের লজ্জা হয়। এটি একটি জটিল মুহূর্ত। দেশকে ভালোবাসলেও সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছি না। রয়ের মতো অনেকের সঙ্গে কথা বলেছে দৈনিকটি। তারা সবাই নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং নেতানিয়াহু সরকারের ওপর তাদের তীব্র ক্ষোভের কথা জানিয়েছেন। অনেক বিশ্লেষক বলছেন, ইসরায়েলের অর্থনীতি, শিক্ষা, পর্যটন সবই পঙ্গু করে দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। 15 মাস ধরে ফিলিস্তিনি, লেবানিজ, ইয়েমেনি ও ইরাকি যোদ্ধাদের হামলায় ইসরায়েল এখন বিপর্যস্ত। ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। প্রায় নিশ্চিত পতনের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। শাস পার্টি জানিয়েছে, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তিতে হেরেদি বা আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের ছাড় দেওয়ার বিষয়ে আগামী 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত না নেন, সরকার ভেঙে দেবেন তারা। শাস পার্টির নেতা আরিয়াহ ডেরি বুধবার এক রেডিওকে বলেছেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী এবং জোটের নেতারা তোরাহ ছাত্রদের বিষয়টি সুরাহা করবেন। আমাদের কাছে এই সমস্যার সমাধানের জন্য 2 মাসের বেশি সময় নেই। এর মধ্যে যদি না হয় তাহলে আমরা নির্বাচনে যাব। সরকারে বর্তমানে শাস পার্টির 6টি মন্ত্রিত্ব রয়েছে। পার্লামেন্টে আসন রয়েছে 11টি, যেখানে ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টির রয়েছে 2টি মন্ত্রিত্ব এবং পার্লামেন্টের 7 আসন। সরকারের টিকে থাকার জন্য প্রয়োজন 61 আসন। বর্তমানে পার্লামেন্টে শাসক জোটের আসন রয়েছে 68টি। হিসাব অনুযায়ী শাস পার্টির দাবি মেনে না নিলে অবশ্যই সরকারের পতন ঘটবে। এদিকে শাস পার্টির চেয়েও কট্টর অবস্থানে রয়েছে ইসরায়েলের বেইতেনু পার্টি। ডেরির আলটিমেটাম নিয়ে দলের নেতা আভিগতর লিবারম্যান বলেছেন, 2 মাস অপেক্ষার সুযোগ নেই, এখনই নির্বাচন প্রয়োজন। হামাস নেতা খালিল আল হাইয়া বুধবার বলেছেন, ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতির ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এক বিবৃতিতে হামাস নেতা বলেন, যেসব আঞ্চলিক ও আরব দেশ তাদের সহযোগিতা করেছে এবং প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিতে গিয়ে নিজের জনগণের আত্মত্যাগ বরণ করেছে, সবাইকে অন্তরের গভীরতা থেকে ধন্যবাদ জানান তিনি। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির চক্রান্তের বিরোধিতা করে তিনি জর্ডান এবং মিশরের ভূয়সী প্রশংসা করেন। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উদ্দেশ্যে এক বক্তৃতায় আল হাইয়া বলেন, আপনাদের কাছে দেওয়া ওয়াদা আমরা রক্ষা করেছি। আমাদের শহীদ কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিনিদের সুদৃঢ় ঐক্য প্রয়োজন। বিজয় পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ চলবে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেবার মার্কিন পরিকল্পনায় মিশর অংশ নেবে না বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এই পরিকল্পনাকে অবিচারমূলক কাজ বলেও মন্তব্য করেন তিনি। গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নিতে কায়রোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর প্রথমবারের মতো এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন আল সিসি।
কায়রো সফররত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করবে মিশর। তবে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি সম্পর্কে যা বলা হচ্ছে তা মিশরের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, যে কারণে এটি কখনো মেনে নেওয়া হবে না বা অনুমোদন পাবে না। সিসি বলেন, ফিলিস্তিনি জনগণের নির্বাসন এমন এক ধরনের অধ্যায় যেটাতে আমরা অংশ নিতে পারি না। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গাজা পরিষ্কার করতে মিশর ও জর্ডানের উচিত ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেওয়া। সিসি বলেন, তিনি যদি ট্রাম্পের এই প্রস্তাব বিষয়ে মিশরীয়দের কাছে জানতে চান তাহলে তারা এর বিরুদ্ধে রাস্তায় নামবেন। মিশরীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধান একটি ঐতিহাসিক অধিকার যা এড়িয়ে চলা যায় না। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে তৃতীয় দফায় বৃহস্পতিবার ৩ ইসরায়েলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেওয়ার কথা হামাসের। হামাস এবং ইসরায়েলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মুক্তিপ্রাপ্ত ৩ ইসরায়েলিদের মধ্যে ২ জন নারী এবং একজন ৮০ বছর বয়সী বৃদ্ধ রয়েছেন। তারা হলেন ২৯ বছর বয়সী আলোচিত বন্দী আরবেল ইয়াহুদ এবং ২০ বছর বয়সী আগাম বার্গার। আর মুক্তিপ্রাপ্ত বৃদ্ধের নাম গাদি মোজেস। এর বিনিময়ে ইসরায়েল ৩০ শিশু সহ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তাদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন এবং ৪৮ জন দীর্ঘমেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত। এই বন্দীরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকবেন নাকি অন্য কোনো দেশে নির্বাসিত হবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ৭ অক্টোবর হামাসের অভিযানে বহু বিদেশি শ্রমিক সহ প্রায় ২৫০ ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্যকে বন্দী করা হয়। ২০২৩ সালের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দীকে মুক্তি দেয়। ইসরায়েল জানিয়েছে এখনও ৮ জন থাই নাগরিক বন্দী রয়েছেন। এই মুক্তির মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া ৮০% মানুষ তাদের বসতভিটায় ফিরে গেছে। ঘর ফেরাদের এই সংখ্যা প্রায় ৪.৫ লাখ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের টানা তৃতীয় দিনের মতো গাজার রশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসতভিটায় ফিরে যান। তবে ইসরায়েলের বর্বর আগ্রাসনে বেশিরভাগ ঘরবাড়ি নিশ্চিহ্ন হওয়ায় ফিরে আসার লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। তাদের হাতে যেই পরিমাণে তাঁবু আছে তা চাহিদার তুলনায় নিতান্তই কম। পাশাপাশি যেই পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, বিপুল পরিমাণে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার সীমান্তে আটকা পড়ে আছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে অবস্থান নিয়ে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী সভা সমাবেশে যোগ দিয়েছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ জারির কথা রয়েছে। আদেশের খসড়ায় দেখা গেছে, ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দেবেন মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। আল জাজিরা জানিয়েছে, বুধবার পশ্চিম তীরের তুবাস এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হন। তবে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে জেনিন ও তুলকারেমে হানা দেওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এদিকে গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ১৬ মাসের ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৭,৪১৭ জনে পৌঁছেছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের কমান্ডার আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে বুধবার প্রকাশিত খবরে বলা হয়, আবু জোলানিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে। দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভেঙে দিয়ে তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত করা হবে বলেও জানায় প্রেসিডেন্টের দপ্তর। এদিকে সিরিয়ার সামরিক অপারেশনস ডিপার্টমেন্টের মুখপাত্র হাসান আব্দুল গনি জানিয়েছেন, দেশের সংবিধান এবং পার্লামেন্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে সিরিয়ার সামরিক এবং নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। আল শারা এখন অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন এবং নতুন সংবিধান অনুমোদন না হওয়া পর্যন্ত এই আইনসভা বহাল থাকবে। ডিসেম্বরের প্রথম দিকে আকস্মিকভাবে আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে নেয়। ওই দিনে স্বৈরাচার বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।